ইনভেনশন মুভিজ, যেখানে আপনাদের চোখ বন্ধ করিয়ে আমাদের হাতে লেখা চলচ্চিত্রগুলিকে খালি গলার আওয়াজের মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থিত করা। খুব অসাধারণ অসাধারণ, ঠিক এই রকমই স্টেজ পারফরমেন্সটা চাই, ঠিক আছে? ঠিক এই রকমই স্টেজ পারফরমেন্সটা চাই, এরকমই মোটিভেশনাল। অসাধারণ বলে দলের প্রত্যেকটি সদস্যদের যে মোটিভেশন, যে উৎসাহিত করছিল, সেই ছেলেটির নাম দেবরাজ। ছোটোবেলা থেকেই সঙ্গীত প্রিয়, মিউজিক লাভার, গান ভালোবাসে, অ্যান্ড একটি ব্যান্ড চালায়। খুব জায়গায়, অনেক জায়গায় গানও গেয়েছে, স্টেজ পারফরমেন্সও করেছে ভরে ভরে, কিন্তু কোথাও একটা হাতছানি রয়েছে। কিরে দেবরাজ, এ কৌশিক কবে থেকে আসবে রে? দেবরাজ বলে ওঠে, আরে দাঁড়া, ও এখন প্রেম করছে না, হয়তো প্রেমে ছ্যাঁকা খেয়েছে, আজকে আসার কথা রয়েছে বাইরের চায়ের দোকানে। ঠিক আছে, চল আসি, দেখি, সময় তো হয়েই এলো, গিয়ে একটু কথাবার্তা বলে আসি। এই বলে দেবরাজ বাইরে বেরোচ্ছিল। বাইরে বেরিয়েই সে চায়ের দোকানে যায়, গিয়ে দেখে যে কি অনেকক্ষণ ধরে নাকি কৌশিক ওখানে বসে আছে। কৌশিক বসে থাকে, চোখ মুখ একদম কালছিটে পড়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে কি বহুরাত ঘুমায়নি, কারোর ব্যথা বেদনায় খুবই আঘাতিত হয়ে পড়ে রয়েছে। দেবরাজ যায় সামনে, দেবরাজ সামনে গিয়ে বলে, কি হয়েছে কৌশিক, কি অসুবিধা, কবে থেকে আসবি? কৌশিক বলে উঠেছে কি, আমি ভাবছি এই লাইনটা ছেড়ে দেবো, আর আমার দ্বারা পোষাচ্ছে না। দেবরাজ বলে যে কি, সবে তো বয়সটা শুরু হলো রে তোর। দেবরাজের বয়স 35। দেবরাজ বলে ওঠে, এরমভাবে যে স্বপ্নটা দেখেছিলি সেই স্বপ্নটাকে চুরমার করে দিস না, অ্যান্ড তুই খুব সুন্দর ড্রাম বাজাস, তুই এরমভাবে ছেড়ে দিয়ে যাস না। কৌশিক বলে উঠেছে কি, আমাকে ছেড়ে অনেকেই চলে যাচ্ছে, হয়তো আমার মূল্যটা অনেক কম, আমার আর কোনো কিছুই দরকার পড়বে না। দেবরাজ একটু হেসে বলে ওঠে, হে, বাংলার দেবদাস জন্মেছে নতুন, বেশি চিন্তা ভাবনা করিস না, এগুলো সব মোহমায়া, এগুলো কাটিয়ে ওঠ এবার। কিছুতেই কৌশিক বোঝার চেষ্টা করছিল না। দু কথা এক কথা লাগার আগেই দেবরাজ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে থাম, তোর হাতে সময় রয়েছে তো? কৌশিক বলে ওঠে, হ্যাঁ। দেবরাজ বলে যে কি, ঠিক আছে তাহলে চল, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাই। কৌশিকের মনে ইন্টারেস্ট বাড়ে, কৌশিক ভাবে কোথায় নিয়ে যাবে। দেবরাজ তার আগে থেকে কৌশিককে প্রচণ্ড উৎসাহিত করছিল, চল চল, দেখবি, যাকে দেখাবো না মাথার তার কেটে যাবে তাকে দেখার পর। কৌশিক আর দেবরাজ মিলে দুজনেই যায় সামনেই একটি চার্চের সামনে। চার্চে গিয়ে দেবরাজ কৌশিককে আঙ্গুল দিয়ে দেখা যে কি, ওই ছেলেটাকে দেখছিস? কৌশিক তাকায়, দেখে যে কি একটি অন্ধ ছেলে বসে রয়েছে ওখানে, পায়েরও অবস্থা খুব বেশি ভালো না, খুবই প্যাথেটিক টাইপের, অ্যাক্সিডেন্টাল দেখেই মনে হচ্ছে। দেবরাজ বলে যে কি, দেখ, ভালো করে দেখে নে, আর কিছুক্ষণ পরে দুজন আসবে, এসে ওকে নিয়ে যাবে, তারপরে স্টোরিটা বলবো। কৌশিক অনেকক্ষণ ধরে ছেলেটাকে নোটিস করে, সত্যিকারের ছেলেটার সামনে দুজন আসে এবং ছেলেটাকে তুলে নিয়ে যায়। দুজন মিলে ছেলেটিকে নিয়ে যায়। ছেলেটি হাঁটতে পারছিল না, ছেলেটির চোখে দেখতেও পর্যন্ত পায় না। এরপর সে দেবরাজের কাছে কৌতূহলের বশে পড়ে যায়। দেবরাজকে জিজ্ঞাসা করে যে কি, ছেলেটি কে? দেবরাজ বলে, চিনিস না? আরে বাবা, তুই চিনবি বা কি করে, তোরা তো এই জেনারেশনের প্রেম লাভার, তাই না? তোরা প্রেমিক প্রেমিকা, আসল প্রেম কি এর থেকেই চেনা যায়। এই যে ছেলেটাকে দেখলি, ছেলেটার নাম অর্ঘ্য, খুবই ভালোবাসতো একটি মেয়েকে,
খুবই ভালোবাসত। ভালোবাসায় দিশাহারা ছিল, মেয়েটিকে ছাড়ার কিচ্ছু চিনত না। মেয়েটির কথায় পরে আসি, আগে আসি ছেলেটির বায়োগ্রাফিতে। শোন তাহলে কৌশিক, হাতে সময় আছে তো? তাহলেই কিন্তু শোন, নাহলে আগে থাকতে বলে দে, পরে কোনো একদিন এই গল্পটা বলা যাবে। ছেলেটি বলে, অর্থাৎ কৌশিক বলে যে কি, না না হাতে সময় আছে, এখন তো সময় ভরপুর, তুমি বলো দাদা। দেবরাজ বলে, ছেলেটির নাম অর্ঘ্য। ছোটবেলা থেকেই মা বাবার একদমই বন্ডিং ঠিকঠাক নয়। ছোটবেলা থেকেই দেখে আসছে, মা বাবার সাথে ঝামেলা করে তো বাবা মায়ের সাথে ঝামেলা করে। এর কোনো প্রোটেস্ট বলে কিছু জিনিস নেই, এটা চলেই আসছে। ছেলেটির যখন 17 বছর বয়স, ছেলেটি ভাবে যে কি মাধ্যমিক দেওয়ার পর ছেলেটি ভাবে যে কি ছেলেটি পড়াশোনার পর ছেড়ে দেবে, কিন্তু এইভাবে তো পড়াশোনা ছাড়া যাবে না। তাহলে কি করা যায়? ছেলেটির ওপরেই সম্পূর্ণ কিছু। মা বাবাও হাল ছেড়ে দিয়েছিল, মাও কাজে বেরিয়ে যেত, পরিবারের সংসারের অটল অর্থ এর জন্য, আর ছেলেটি পড়ে গেছিল একা। কুবুদ্ধি তাকে ঘিরে ধরেছিল। তো ছেলেটি তখন মনে মনেই প্ল্যান করে যে কি ছেলেটি এরপর পড়াশোনা ছেড়ে দেবে, আর তার ড্রিম। আর ছেলেটির মধ্যে সত্যি কথা বলতে গেলে কৌশিক, জানিস তো, অনেক 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 বেশি নলেজ রয়েছে, সত্যিকারের অনেক বেশি নলেজ রয়েছে। আজ পর্যন্ত পুরো নলেজের ভান্ডার নিয়ে কেউ বুঝতে পারেনি ঠিকই, কিন্তু ছেলেটির মধ্যে যেটুখানিই রয়েছে আমি বলবো ভাই অনেকটা রয়েছে। কেন জানিস তো? কারণ ছেলেটা ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, অ্যান্ড ফটোগ্রাফি খুব সুন্দর করে। ছেলেটি পডকাস্ট বানায়, হ্যাঁ, গলার খুব সুন্দর। ছেলেটি গল্প লেখে, ছেলেটি কবিতা লেখে, নতুন নতুন শর্ট ফিল্মস বানানোর খুব সুন্দর একটা একটা মায়াজাল, একটা কাল্পনিক জগৎ ও যে কীভাবে তৈরি করতে লাগে ছেলেটি খুব ভালো মতন জানে। ছেলেটি এইসব জিনিসগুলোকে নিয়েই বেড়ে উঠতে থাকে, কিন্তু ছেলেটি বুঝতে পারে না যে কি ছেলেটি ভুল রাস্তায় যাচ্ছে। আর এই ছেলেটি করছে, কিন্তু ছেলেটি আমার খুব কাছের বন্ধু, খুবই কাছের বন্ধু। ছেলেটিকে আমি খুব ভালোবাসতাম আর ভালোবাসিও, আগামী জীবনেও ভালোবাসতে থাকবো। অর্ঘ্য আমার লাইফের ফার্স্ট লাভ। যখন মাধ্যমিক পাশ করে 11 যখন আমি পড়ছি, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। ছেলেটি তখন, অর্ঘ্য তখন আমাকে একটি গল্প শোনায় এসে, অ্যান্ড সেই গল্পটা আমি চারিদিকে প্রচার করে বেড়াই। গল্পটার নাম বিড়ি বিক্রেতা। একটা বিড়ি বিক্রেতার লাইফ দিয়ে আমাকে মোটিভেশন দিয়েছিল। কথায় ভাই খুব ম্যাজিক রয়েছে, জাদু রয়েছে ওর কথায়, কি সুন্দরভাবে আমাকে বোঝালো। ছেলেটি এইসব নিয়েই বাড়তে থাকে। মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দেওয়ার পর নিজেকে নিজে মনে করে যে কি আমি হয়তো পড়াশোনা ছেড়ে জ্ঞান সম্পদটাকে হারিয়ে ফেলছি। ছেলেটি ঠিকই ভাবছিল মাঝে মধ্যে, কিন্তু আরেকদিকে ভাবে যে কি আমি যদি এইগুলো করে কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে মা বাবার বন্ডিংটা খুব ভালো হয়ে যাবে। কেরিয়ার নিয়ে ছেলেটার তখন থেকেই খুব চিন্তাভাবনা বেড়ে ওঠে। সবসময় ভাবে যে কি টাকা পয়সা কীভাবে কামাবো, কোথা থেকে টাকা পয়সা কামাবো। এখানে ওখানে গেম খেলে, এখানে ওখানে পডকাস্ট বানাচ্ছে, এখানে ওখানে গিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছে, এখানে ওখানে ডায়েরি লিখছে, গল্প লিখছে, যা তা জিনিস করছে, ফটোগ্রাফি করছে, ফটোগ্রাফি তুলে সেই ফটোগ্রাফিকে কী করে বিক্রি করবে সেই চিন্তাভাবনা করছে। আর হ্যাঁ, বলা যাবে ভাই বুকের পাটা আছে, বুকে খুব দম আছে, কারণ ছেলেটি মোবাইল ফটোগ্রাফি করতো আর মোবাইল সিনেমাটিক করতো। মোবাইলে কীভাবে শর্ট ফিল্ম বানানো যায়। অর্ঘ্য সবসময় চাইতো যে কি ও যেটা দেখছে লোকেও সেটা দেখবে, ও জগৎটাকে যেভাবে দেখছে, যেভাবে ফটোগ্রাফিতে, যেভাবে শর্ট ফিল্মে ফুটিয়ে তুলছে, লোকেরাও ঠিক সেইভাবে দেখবে। অ্যান্ড ও দেখাতো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতো।
এরকমভাবে বাড়তেই থাকে অর্ঘ, কোনো দিন অফ যায় না। রাত্রি 3টে 3:30 অর্থাৎ ভোর হয়ে যায়, কানা রাত মাঝরাত বলা যেতে পারে। সেই সময় গিয়ে ঘুমাতো, বেলা 11টার সময় উঠতো মায়ের খিটখিট শুনে। সারা রাত জেগে ফুর্তি করিস, মেয়েদের সাথে কথা বলিস, এইসব কথাবার্তা খুব শুনতে লেগেছিল অর্ঘ্যর। খুব কাঁদতো আমার কাছে এসে। ছেলেটা এইসব নিয়ে বাড়ছিল, অর্ঘ্য এগুলো নিয়েই বাড়ছিল। পেন্টিং করতো, ড্রয়িং করতো, আবার ভিডিও বানাতো, শর্ট ফিল্মও বানানোর চিন্তাভাবনা, পডকাস্ট বানানোর চিন্তাভাবনা, চারিদিকেই মত্ত। ছেলেটির লাইফে সেই সময় একটি মেয়ে খুব সুন্দরভাবে এন্ট্রি দেয়, যে মেয়েটা একদম প্রাইমারি স্কুলে তার খুব বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু মেয়েটা অনেকটা চেঞ্জিং লাগে তার মধ্যে। মেয়েটির সাথে সে কথা বলা স্টার্ট করে। আসলে অর্ঘ্য ছোটবেলা থেকেই ভালোবাসতো, ছোটবেলা থেকে ওর সাথে পড়াশোনা আমি করি। অর্ঘ্য মেয়েটির প্রতি আকৃষ্ট হয়, আমাকে বলে, ভাই দেখছিস তো, চিনতে পারছিস কে? আরে শ্রেষ্ঠা। মেয়েটির নাম ছিল শ্রেষ্ঠা। মেয়েটিকে খুবভাবে ভালোবেসে ওঠে, মেয়েটিকে ঠিক তার মায়া জালে, তার কথা, আঙ্গিমা ভঙ্গিমা সব কিছু দেখিয়ে মেয়েটিকে ইমপ্রেস করে তোলে। কিন্তু আদৌ মেয়েটি ইমপ্রেস হয়েছিল নাকি ওয়ান সাইডেড লাভ, এটাই চিন্তার বিষয়। অর্ঘ্য খুব ভালোবাসতো মেয়েটাকে, অর্ঘ্য খুব ভালোবাসতো, দিন রাত এক করে দিত। বলা যেতে পারে যে কি ওর কেরিয়ারের মাঝখানে অর্ঘ্য মেয়েটি অর্থাৎ শ্রেষ্ঠাকে ইনভলভ করেছিল। মেয়েটা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। মেয়েটার ইচ্ছা ছিল মেয়েটা জার্নালিজম করবে, অ্যান্ড অর্ঘ্য শর্ট ফিল্ম বানায়। সো দ্যাটস ওয়াই ও এইসব সোর্সগুলো জানে যে কি অ্যাকচুয়ালি কোথায় কোথায় কেরমভাবে যদি আমি ওকে ইনভলভ করি তাহলে কীভাবে ও ইনভলভ হতে পারবে অ্যান্ড জার্নালিজমটাকে খুব সুন্দরভাবে গ্রো আপ করতে পারবে। তো অর্ঘ্যর এইসব চিন্তাভাবনাগুলো ছিল, অর্ঘ্য জানতো যে কি কোথায় কোন কলেজে এসেট্রা অনেক কিছু জানতো। তো অর্ঘ্য মেয়েটাকে মোটিভেশন করতে থাকে, কিন্তু মেয়েটা ওর কথাগুলোকে পাত্তা দেয় না। নিয়ম মাফিক অর্ঘ্যর সাথে কথা বলা স্টার্ট হয়, কিন্তু অর্ঘ্য পিছু হাঁটে না। অর্ঘ্য যেমনটা ভালোবাসা তেমনটাই ভালোবাসতে থাকে। অর্ঘ্যর এত সুন্দরী ভালোবাসা, তুই মনে করবি জানিস তো কৌশিক যে কি এটা কেমন ভালোবাসা। অর্ঘ্য কোনোদিনও একটা গিফট পর্যন্ত দেয়নি, আরে পাতি একটা গোলাপ পর্যন্ত দেয়নি। কারণ কি জানিস কৌশিক? কারণ অর্ঘ্যর মনটাকেই দিয়ে দিয়েছিল। এই যে চার্চে যে দেখলি না দুজন ধরে নিয়ে গেল, এই সেই অর্ঘ্য আমাকে গান লিখে দিত গলার। ও সবসময় পডকাস্ট নিয়ে ব্যস্ত থাকতো, তো ও আমাকে গান লিখে দিত অ্যান্ড আমি সেগুলো ব্যান্ডে নিয়ে গিয়ে ইনভলভ করতাম, ব্যান্ডে নিয়ে গিয়ে সেই সব গানগুলোকে ফেলতাম অ্যান্ড আমাদের ব্যান্ড ও আর কি সুর অন্তরা সব কিছু বলে দিত যে কেমনভাবে কেরমভাবে তৈরি করবি। কোনোদিনও কিন্তু নিজের নামের পপুলারিটিটা চাইনি। খুব সুন্দরভাবে ওর গ্রো আপ ছিল, মেয়েটির সাথে খুব সুন্দরভাবে বিল্ড আপ হতে থাকে। মেয়েটিও খুব ভালোবাসতে থাকে, কিন্তু মাঝে মধ্যে আবার অর্ঘ্য বুঝতেও পারে না যে কেউ ভালোবাসছে কিনা। কারণ মেয়েটির সাথে যখন ও সামনাসামনি কথা বলে, লাইভ একদম লাইভ সামনাসামনি, যখন মেয়েটিকে স্পর্শ করতে পারে অর্থাৎ শ্রেষ্ঠাকে স্পর্শ করতে পারে, ঠিক সেই সময়টুকুনিও ফিল করতে পারে যে কি হ্যাঁ শ্রেষ্ঠা ওর সাথে একদম ওটা খুব সুন্দর একটা লাভ, ওদের দুজনের নিয়ে তৈরি একটা লাভ। কিন্তু যেই মোবাইলের ওপারে চলে যায় শ্রেষ্ঠা, তখনই অর্ঘ্যের মনের মধ্যে এটা স্ট্রাইক করে যে কি আমার প্রেমটা মনে হয় ওয়ান সাইডেড। কৌশিক চুপচাপ বসে কিন্তু কথাগুলি শুনছিল, হয়তো নিজের সাথে মেলাচ্ছিল। দেবরাজ বলতে থাকে, আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমিও মেয়েটিকে কিন্তু অনেকবার করে বোঝাই যে কি দেখ অর্ঘ্য কিন্তু তোর প্রতি খুব ভালোবাসে, অর্ঘ্যকে কিন্তু এরমভাবে ফিলিংস দে, এরমভাবে এই কর সেই কর। মেয়েটির অ্যাকচুয়ালি ছিল ফিলিংসের অভাব। আর ফিলিংস বলে কিন্তু এটা আবার মনে করে নিস না যে কি ফিলিংস বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়তে লাগবে, এইগুলো কিছুই না। এগুলো কিছু না। ফিলিংস তো একটা ছোট বাচ্চারও রয়েছে। একটা বাচ্চা আর মায়ের দুজনের মধ্যে একটা সুন্দর ফিলিংস কাজ করে বলেই বাচ্চাটা কাঁদলে মাটা বুঝতে পারে যে কি হ্যাঁ তাকে দুধ খাওয়াতে লাগবে। এই তো ফিলিংস। অর্ঘ্য খুব ছোট ছোট ফিলিংস চাইতো, মাঝে মধ্যে গিয়ে হাঁক দেওয়া, একটুখানি বকাঝকা খাওয়া, একটুখানি খুনসুটি করা, একটুখানি ঝামেলাঝাটি করা, আবার একটুখানি
ও নিজের এইসব পডকাস্টে ইনভলভ করতে চাইতো। খুবই ছোট আবদার ছিল, খুবই ছোট আবদার। অর্ঘ্য সবসময় চা খেতে ভালোবাসত, এখন আর ভালোবাসে না। অর্ঘ্য আগা করে চা খেতে খুব ভালোবাসত, একদিনে 5-6 বার করে চা খেত। বাবা রে বাবা, ও চাইতো যে কি শ্রেষ্ঠা চা করে নিয়ে ওর সামনে দেবে। ও অনেকবার আবদারও করতো, কিন্তু শ্রেষ্ঠা কুড়ে নিয়েও ছিল, যার জন্য পাত্তা দিত না। অর্ঘ্যর অনেক কিছুতে পাত্তা দিত না। অর্ঘ্য খালি ভাবতো, মাঝে মধ্যে যখন লাইভেও থাকতো, যখন সামনাসামনি দুজনে থাকতো, তখন অর্ঘ্যও ভাবতো যে কি হয়তো এটা আমার ওয়ান সাইডেড লাভ। অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, বন্ধু বান্ধব নিয়ে এসে বুঝিয়েছে, মা বাবাকে সামনে নিয়ে এসে বুঝিয়েছে, কিন্তু কিছুতেই মেয়েটি বুঝে উঠতে পারে না। আর মা বাবা বোঝাবেটাই বা কীভাবে? অর্ঘ্য তো পড়াশোনা করাই ছেড়ে দিয়েছে, অর্ঘ্যর না এখন কোনো কেরিয়ার আছে, না কোনো সাকসেস আছে। কিন্তু অর্ঘ্য জানতো যে কি অর্ঘ্য এইগুলো নিয়েই প্রচণ্ড বড় বিল্ড আপ করবে। কারণ একটা জিনিসের ওপরে যদি কৌশিক কাজ করতে থাকিস না, তুই যেটা স্বপ্ন দেখেছিস কৌশিক, এই যে তুই ব্যান্ডে আসা বন্ধ করে দিয়েছিস, হ্যাঁ, তুই ব্যান্ডে আসতে থাক। তুই যে তোর যে কষ্টটা হচ্ছে, মেয়েটা যে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটাকে মোটিভেশন বানিয়ে ড্রাম বাজা। ইউ আর আ ড্রাম আর্টিস্ট অ্যান্ড ইউ আর আ গুড আর্টিস্ট। তুই খুব ভালো আর্টিস্ট, তুই খুব সুন্দর, তুই কিছু করতে পারবি, বিল্ড আপ করতে পারবি। তুই মোটিভেশন নে, এদের থেকে মোটিভেশন নে। তো অর্ঘ্যর সাথে মেয়েটার কাটতে থাকে প্রায় যখন 2 বছরের রিলেশনশিপ ছুঁই, অর্থাৎ 17, 18, 19 বছর বয়সে যখন প্রেমটা একটু ছুঁই, তখন অর্ঘ্য দেখে যে কি নিয়ম মাফিক ফোন কলস আসছে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। আর অর্ঘ্য কিন্তু ছোটবেলা থেকেই খ্রিস্টানও, সুতরাং অর্ঘ্য খুবই চুপচাপ, খুবই সুন্দরভাবে স্মুথলি তার পরমেশ্বরের কমেন্টমেন্ট অনুযায়ী সে স্মুথলি সব কাজ করে দেয়। খুব সুন্দর ওর মানে কালচারটা, মানে এত সুন্দর লাগে অর্ঘ্যর। মানে অর্ঘ্যর সাথে থাকলে সত্যি একটা শান্তি, একটা খুব সুন্দর শান্তি। মানে মনে হয় যে কি হ্যাঁ ভাই, একটা আর্টিস্টের বাড়িতে গেছি, খুব সুন্দর শান্তি। তোরা আজ পর্যন্ত আর্টিস্টকে কেমন দেখেছিস কৌশিক? আর্টিস্টকে কেমন দেখেছিস? গাঁজা মুখের মধ্যে রেখে দিয়েছে, বড় বড় চুল, হ্যাঁ, পায়জামা, পাঞ্জাবি, একদম মানে যেন মনে হয় দেখে, যেন মনে হয় সেই আধ্যাত্মিক লেভেলের। নো, অর্ঘ্য ইজ মানে একদম খুব সুন্দর, টিপ টপ, সুন্দর একটা ক্রুজ ঝুলছে গলার মধ্যে, কি সুন্দর একটা জামা আর একটা প্যান্ট, খুব সুন্দর ভাই, খুব সুন্দর। আমার তো খুব সুন্দর লাগতো। তো যখন 1.5-2 বছর যখন ছুঁই, যখন অর্ঘ্যর সাথে যখন মেয়েটার যখন এরকম নিয়ম মাফিক, অর্থাৎ শ্রেষ্ঠার যখন নিয়ম মাফিক যখন চলছে রিলেশনশিপটা, তখন অর্ঘ্য আবারও বোঝায় যে কি দেখো, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি সেগুলো আমাকে বলো। তো মেয়েটি অনেক কিছু বলেও, যে কি আমার পরিবারের মধ্যে এরকম প্রবলেম, আমার বাবা তোমাকে মেনে নিয়ে উঠতে পারছে না, আমি জানি না কেন। তো মেয়েটিকে কখনোই অর্ঘ্য কিন্তু বাজে মোটিভেশনের কথা বলে, মেয়েটিকে অর্থাৎ শ্রেষ্ঠাকে অর্ঘ্য বলে যে কি দেখো, কোনো ব্যাপার না, বাবা মানুষ, বাবারা এরকম একটু করবেই, কিন্তু তুমি কিন্তু বাবার থেকে দূরে যাবে না। কিন্তু শ্রেষ্ঠার কথা, না বাবা মায়ের সাথে এরকম করে, আমার সাথে এরকম করে, আমি এগুলো মেনে নিতে পারবো না, মেনে নিয়ে চলতে পারবো না। তো অর্ঘ্য তাও বোঝাতে থাকে, কিন্তু আসলে প্রবলেমটা তো এখানে নয়। অর্ঘ্য দেখছে যে কি বুঝাচ্ছে, ও যা চাইছে, শ্রেষ্ঠা যা চাইছে সব কিছু তার সামনে তুলে ধরছে, কিন্তু তারপরেও শ্রেষ্ঠা কোনো রূপ, কিচ্ছু না, কোনো চেঞ্জ না। ওর ফিলিংসগুলোই বুঝতে পারছে না, অর্ঘ্যের ফিলিংসগুলোই বুঝতে পারছে না যে কি অর্ঘ্য চাইছেটা কি। অর্ঘ্য চাইছে একটুখানি খুনসুটি ঝামেলা, একটুখানি ওর আর্টিস্টিক লাইনটাকে নিয়ে নাড়াচাড়া করবে, একটুখানি ইনভলভ হবে, একটুখানি অধিকার দেখাবে, একটু বকা দেবে, একটু ঝামেলা করবে, একটুখানি ওর সাথে দুজন মিলে একসাথে মিলে কাজবাজ করবে,
দুজনে মিলে একসাথে ড্রয়িং করবে, দুজনে মিলে একসাথে বসে পেন্টিং করবে। খুব সুন্দর একটা আবদার ছিল। না সেক্সের উত্তেজনা, না কোনো ঝগড়াঝাটি, না অঘ্রর এরকম কিছু যে কি তুমি ওই ছেলেটার সাথে কথা বলবে না, তুমি এর সাথে কথা বলবে না। অর্ঘ্য বলতো যে কি তুমি সকলের সাথে মেশো, কিন্তু এমনভাবে মেশো যাতে তুমি চিনতে বা জানতে পারো যে কি তাদের মাইন্ডে কি চলছে। সব কিছুই তোমার হাতে, ভালো এবং মন্দ। কিন্তু তবুও দেখছে যে কি অর্ঘ্যর পাশ থেকে এবার ওর পাশে সামনে এলেও শ্রেষ্ঠা দূরে চলে যাচ্ছে। ফোন কলসে তো দূরেই, খালি কল করে খাবার খেয়েছে কিনা সেই খোঁজ, কি খেয়েছে সেটার খোঁজ, আর ঘুমাবে কখন সেটার খোঁজ। খুব সুন্দর চলছিল রুটিন, হ্যাঁ খুব সুন্দর চলছিল। তো এরপরে অর্ঘ্যের মা, অ্যাকচুয়ালি অর্ঘ্য এবার ডিপ্রেসড হতে চলছিল। অর্ঘ্যর এমন অবস্থা হয়ে যাচ্ছিল, অর্ঘ্য চৌকির তলায়, ও যে ঘরটাতে থাকতো সেই ঘরে চৌকি রেখেছিল, তো সেই ঘরে চৌকির তলায় কুকুরে মুকুরে গিয়ে শুয়ে থাকতো। একটা ঘরে কোনায় একদম চুপচাপ বসে থাকতো, সারাদিন লিখতে থাকতো, সারাদিন লিখতে থাকতো, সারাদিন লিখতে থাকতো। পডকাস্টে আসা বন্ধ করে দিয়েছিল, ফিল্ম বানানো বন্ধ করে দিয়েছিল, ড্রয়িং করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু খালি লিখতে থাকতো, খালি লিখতে থাকতো। অর্ঘ্যের মা এসব দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। অর্ঘ্যের মা, মেয়েটির মা, শ্রেষ্ঠার মাকে ফোন করে বলে যে কি তোর মেয়ের সাথে আমার মেয়ের এরকম টাইপের রিলেশনশিপ, তুই ছোটবেলা থেকেই তো চিনিস। অর্ঘ্য কি ওরকম টাইপের ছেলে? মেয়েটির মা প্রথমেই বলে যে কি না, অর্ঘ্য ওরকম টাইপের ছেলে না। তুই জানিস? অর্ঘ্যের মা মেয়েটির মাকে বলে, তুই জানিস তো যে ওদের দুজনের একটা রিলেশনশিপ চলছে? মেয়েটির মা বলে, হ্যাঁ আমি অনেকদিন ধরে জানি। তো এবার অর্ঘ্যের মা মেয়েটির মাকে বলে যে কি তাহলে কেন বলতো শ্রেষ্ঠা এরকম করছে? বুঝতে কি পারছে না অর্ঘ্য কি চাইছে? অর্ঘ্য তো একটা ফিলিংস চাইছে। এরপরে শ্রেষ্ঠার মা অর্ঘ্যের মাকে বলে, এটা ফিলিংসের বয়স না, টাচ করাটা মানেই ফিলিংস না, এটা ওদের কেরিয়ার বানানোর বয়স। এই সময়টা ওরা কেরিয়ার নিয়ে ভাববে, পড়াশোনা নিয়ে ভাববে। এইসব লাইফ, রিলেশনশিপ এইসব লাইফ নয়। অর্ঘ্যের মা চুপ হয়ে যায়, বলে যে কি ঠিক আছে, আর তাহলে আমার ছেলে কখনোই তোর মেয়ের সাথে এরকম লাইনে যাবে না। অর্ঘ্যের মা অর্ঘ্যকে এই কথাটি বলে যে কি ওর সাথে কথাবার্তা কিছু বলবি না। কিন্তু রাত্রিবেলা ডিনার টেবিলে খাওয়ার পর হাত ফ্রেশ হয়ে যখন ঘরে এসে পিঠের ওপরে, চাদরের ওপরে পিঠটাকে যখন ঠেকায় আর বালিশের ওপরে মাথাটা যখন ঠেকে, তার ঠিক কিছু মুহূর্ত পরে শ্রেষ্ঠার কল আসে। শ্রেষ্ঠাকেও জিজ্ঞাসা করে যে কি তুমি আসলে চাওটা কি? তুমি আমার সাথে কেরিয়ারকে চাও নাকি শুধু কেরিয়ারটাকে চাও? শ্রেষ্ঠা চুপ থাকে, বলে যে কি দেখো এটা কিন্তু প্রচণ্ড বড়। অর্ঘ্য বলে ওঠে যে কি দেখো শ্রেষ্ঠা, এটা কিন্তু প্রচণ্ড বড় একটা কোশ্চেনের অ্যান্সার, ভাবনা চিন্তা করে কিন্তু উত্তর দেবে। কিন্তু অর্ঘ্য কখনোই ওর এই রিপ্লাইটার জন্য প্রস্তুত ছিল না। শ্রেষ্ঠা বলে ওঠে, যখন অনেক বড় কোশ্চেনের অ্যান্সার তো, তাহলে আমাকে ভাবনা চিন্তা করে উত্তরটা দিতে লাগবে। অর্ঘ্য ওখানে একটা খুব বড় মোচড়ে ভাঙন পড়ে, খুব জোরে একটা ব্যথা পায়, মনের ভেতরটা যেন ফেটে চৌচির হয়ে যায়। সেই সময় অর্ঘ্য বলে, আমি যেন তোমার মুখ থেকে রিপ্লাইটা পাই যে কি তুমি কেরিয়ারই বিল্ড করবে। আন্ডারস্ট্যান্ড? কেরিয়ার বিল্ড করো ভালো করে। অর্ঘ্য বুঝতে পারে যে কি অর্ঘ্য এরকমভাবে পড়াশোনাটা ছেড়ে দিয়েছে, ওর মা বাবার দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছে, এই জন্যই হয়তো ওর লাইফে এরকম প্রবলেম। অর্ঘ্যর ভেতরেই কেমন মোচড় দিতে লাগে। অর্ঘ্যের মা বাবা দুজন মিলে অর্ঘ্যকে বোঝায়, ও কেরিয়ার নিয়ে এরকম বলেছে তো, তুই কেরিয়ার বিল্ড করে দেখো। তুই কেরিয়ারের মাঝখানে শ্রেষ্ঠাকে ইনভলভ করেছিলি, যার জন্যই আজকে এই প্রবলেমটা। আমিও গিয়ে ওকে, অর্থাৎ আমি দেবরাজ, আমিও গিয়ে ওকে কিন্তু অনেকবার বলেছি যে কি কেরিয়ার কী জিনিস ও কিন্তু দেখেনি এখনো। অ্যান্ড তুই কেরিয়ারটাকে নিয়ে কীরমভাবে ভাবনা চিন্তা করিস সেটাও কিন্তু ও দেখেনি এখনো।
কেরিয়ারটাকে খুব সুন্দর করে বিল্ড আপ কর অর্ঘ্য, কেরিয়ারটাকে বিল্ড কর, তুই দেখিয়ে দে তুই কিন্তু চ্যালেঞ্জ হেরে যাওয়ার মতো ছেলে নয়। সকলের মোটিভেশনের থেকেও বড় কথা হলো কি অর্ঘ্যের মন চেয়েছিল আবার পড়াশোনার দিকে যাওয়ার জন্য, অর্ঘ্যের আবার কেরিয়ার বানানোর দিকে ঝোঁক পড়ে। অর্ঘ্য এরপর পড়াশোনা নিয়ে স্টাডি আউট করে, আবার 11টা স্টার্ট করে প্রায় 1 বছর 2 বছর পর। অর্ঘ্য পড়াশোনাটাকে নিয়ে চর্চা করতে স্টার্ট করে। ওর লাইফের পর একটাই অ্যাম্বিশন থাকে যে কি স্টাডি কমপ্লিট করে আমি ফটোগ্রাফি কমপ্লিট করবো অ্যান্ড আমি জগৎকে যেভাবে দেখিস তেমন করে লোককে দেখাবো, অ্যান্ড এবার এই কেরিয়ারের মাঝখানে আর কেউ আসবে না। কিন্তু মনের ভেতরে তো একটা ব্যথা বেদনা বেঁধেই থাকে রে কৌশিক, সে এখন তুই জানিস। কৌশিক একটু মিচকে হাসি দেয়। অর্ঘ্য 2 বছর খুব মেহনত করে, কিন্তু তার সাথে সাথে কিন্তু ও পডকাস্ট, ডায়েরি লেখা, পেন্টিং করা সব কিছুই কিন্তু সমান লেভেলে রাখে, স্টেবল রাখে একদম। কোনো কিছুই এখান থেকে ওখান কোনো কিছু মিস্টেক না যে ইউটিউবের জন্য পড়াশোনায় প্রবলেম বা পড়াশোনার জন্য ইউটিউব লাইফ প্রবলেম, ও এরকম কিছুই না। পার ডে শিডিউল খুব সুন্দরভাবে, কতক্ষণ কিসে কিসে টাইম দেবে সব কিছু ওর টাইম মেনটেন থাকে, খুব সুন্দরভাবে এগোতে থাকে তার লাইফ। ফটোগ্রাফিটাও কমপ্লিট করে নেয়। ফটোগ্রাফি কমপ্লিট করার পর এক্সিবিশনে যখন যায় তো অনেক ফটোজ অর্ঘ্যর বিক্রিও হয়, অর্ঘ্যর বহু ফটোজ বিক্রি হয়। অর্ঘ্য এরপর দেখাতে স্টার্ট করে যে কি ও কীভাবে জগৎটাকে দেখছে, সেইভাবে শর্ট ফিল্ম অ্যান্ড ফিল্মসের মাধ্যমেও দেখাতে থাকে। এই করতে 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 প্রায় 6-7 বছর কেটে যায়। অর্ঘ্যর বয়স তখন 28। অর্ঘ্য আর আমি কিন্তু সেম এজের কৌশিক, অর্ঘ্য আর আমি কিন্তু সেম এজের। অর্ঘ্যও 35, আমিও 35, অর্ঘ্য আর আমি সেম এজ। তখন অর্ঘ্যের বয়স 28, হ্যাঁ 28, হ্যাঁ ঠিক 28। অর্ঘ্যের বয়স তখন 28। তখন অর্ঘ্য বহুদিন পর বাইরে থেকে, মানে আমাদের বাইরে মানে হলো গিয়ে তোর দিল্লি মুম্বাই এরম সাইড থেকে ও এখানে আসে। ও এখানে আসার পর বহুদিন পর আমাদের সাথে কথাবার্তা বলে, প্রায় 2 সপ্তাহ কাটানোর জন্য এখানে এসেছিল। 5 দিন আমাদের সাথে কাটানোর পর ওর ফেভারিট জায়গা একটা বট গাছের তলা। ওই বট গাছের তলার সামনেই বলে যে কি চল, অনেক দিন ধরে সেখানে যাই না, আজকে গিয়ে একটুখানি গান আড্ডা ফাড্ডা হবে, গান বাজনা হবে, একটুখানি ডায়েরি লেখা হবে, তারপর সবাই বেরিয়ে চলে আসবো। অর্ঘ্য এখন কিন্তু বাইক চালায়, আর আমাদের সবার কাছে এখন এই মুহূর্তে বাইকস রয়েছে। তো সবাই মিলে বাইক নিয়ে হুস করে বেরিয়ে পড়ি আমরা। অর্ঘ্যও যায় আমাদের সাথে। অর্ঘ্য গিয়ে বসে চা খাচ্ছিল, চা খেয়ে বললো ঠিক আছে এখানে একটু বস, আমি একটুখানি বাথরুম করতে যাব। তো বাথরুম করতে গেছিল অর্ঘ্য, আমার এখনও এই জায়গাটা মনে আছে। অর্ঘ্য বাথরুম করতে গেছিল, বাথরুম করতে গিয়ে অর্ঘ্য দেখে একটি 6 মাসের গর্ভবতী মহিলা তার বরের সাথে দাঁড়িয়ে চা খাচ্ছে। আসলে বট গাছের যে গলিটা, যে চায়ের দোকানটা, তার থেকে একটু কিছুটা এগিয়ে গেলেই শ্রেষ্ঠার বাড়ি। অর্ঘ্য ঠিকঠাক করে মানে একদম কনফার্ম হতে পারছিল না যে কি ওটাই শ্রেষ্ঠা, কারণ ও ভেবেছিল যে কি ও কেরিয়ার বিল্ড করে আসবে যখন, তখন ও শ্রেষ্ঠাকে নিয়ে যাবে, কিন্তু কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খাটিয়ে দেখে, ওর দেখাটাও মাঝে মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছিল, কারণ ওর চোখ দিয়ে জল পড়ছিল টপ করে। অর্ঘ্য কিছুক্ষণ ধরে ভালো মতন দেখার পর দেখে যে কি হ্যাঁ ওটা শ্রেষ্ঠাই, যার পেটে একটা নতুন মানবের জন্ম, 5 মাসের গর্ভবতী সে। কিচ্ছু বলে না অর্ঘ্য, চোখ দিয়ে জলটা মুছে বট গাছের সামনে আসে। অর্ঘ্য বলে যে কি আমাকে এবার একটু বেরোতে লাগবে। আমি বলে উঠি যে কি কোথায় যাবি এখন, আরে বস। বলে না আমাকে এবার একটু বেরোতে লাগবে,
যেতে লাগবে। এই বলে একটুখানি শরীরের মধ্যে যেন বেশি তেজ চলে এসছে এরকমভাবে একটা অ্যাটিটিউড দেখিয়ে ও বাইকটাকে নিয়ে হুশ করে বেরিয়ে যায়। সেই মুহূর্তে আমাদের মাথায় স্ট্রাইক হয় যে কি কিছু না কিছু একটা ঘটেছে। আমরা সকলে মিলে যাই, এদিক ওদিক খোঁজাফেরা করি। আরে ভাই পড়লো তো পড়লো, জানিস তো কৌশিক, আমারই চোখে পড়লো শ্রেষ্ঠাকে। শ্রেষ্ঠা আমার দিকে তাকালো, আমি শ্রেষ্ঠার দিকে তাকালাম। শ্রেষ্ঠার মাথাটা নিচু হয়ে গেল। হয়তো শ্রেষ্ঠা জানেও না আমার দেখার আগে আরেকজন দেখে অলরেডি বেরিয়ে গেছে। আমরা সকলে মিলে বলা বলি করতে থাকি যে কি এইটাই নিশ্চয়ই হয়েছে ভাই। আরো দুজন বন্ধু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এ ভাই কি যে হবে এবার। এই কথাবার্তা বলতে না বলতে হঠাৎ করে কাকিমার ফোন, অর্থাৎ অর্ঘের মায়ের ফোন। অর্ঘের মা ফোন করে কাঁদতে কাঁদতে হাঁফাতে থাকে। অর্ঘের মায়ের নার্ভের রোগ আছে, প্রেশার হাই, অনেক অপারেশনস রয়েছে শরীরের মধ্যে। হাঁপাতে হাঁপাতে বলতে থাকে অর্ঘর ফোন দিয়ে ফোন এসেছিল, অর্ঘের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বলার সাথে সাথে আমি কাকিমা বলে রাখবো যে ঠিক আছে কাকিমা বলে যে রাখবো, সেই উপায়টুখানিও নেই। আমি ফোনটাকে সেই করে কেটে আমি আমার দুই বন্ধুদেরকে নিয়ে ওখান দিয়ে শটানে বেরিয়ে গেলাম স্পট খোঁজার জন্য। জানি না স্পট কোথায়, কেমন বোকামি কাজ করছি, জানি না স্পট কোথায়, ওর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা না কিছু। আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো দেখছি যে ওই রুটে কিছু হয়নি, আমরা গঙ্গার ধারের দিকে যাচ্ছি তো দেখছি সেখানেও কিছু হয়নি। তাহলে অর্ঘ কোথায় কি হলো? অর্ঘকে চারিদিকে খুঁজে বেড়াই, কিছুতেই কোথাও পেয়ে উঠতে পারছি না। কিছুক্ষণ পর আবার হতাশা হয়ে কাকিমাকে ফোন লাগাই। কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা করি, কাকিমা অর্ঘ? বললো যে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো লোক পাচ্ছে না আর আমার অবস্থা খুবই খারাপ। সঙ্গে সঙ্গে কাকা ফোনটা কানে নিল। কাকা ফোনটা কানে নিয়ে বললো, অর্থাৎ অর্ঘের বাবা, কাকা ফোনটা কানে নিয়ে বললো যে কি বাবা তোমরা একটু দেখো। আমরা দৌড়াতে যাই, দৌড়াতে গিয়ে ওই স্পটে পৌঁছাই। কাকা বলে দেয় অ্যাড্রেসটা কোথায়। আমরা দৌড়াতে গিয়ে সেখানে পৌঁছাই। আমরা অর্ঘের সামনে যাই তো দেখি যে কি একদম রক্তে পুরো লতপত, রক্তে পুরো মাখো সারা শরীর। অর্ঘের কাছে যখন সামনে গিয়ে দাঁড়াই, অর্ঘ তখনও রোডের মধ্যে পড়ে রয়েছে স্ট্রেচারে। অর্ঘকে সেই করে আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাই। দুই দিন পর ডাক্তারদের সাথে গিয়ে কথা বললাম। ডাক্তার বলল ভাগ্য খুব ভালো ছেলেটার, যার জন্য বেঁচে গেছে, নইলেও কোমাতেও চলে যেতে পারত। কিন্তু একটা জিনিস বলে রাখি, অ্যাক্সিডেন্টটা এমনভাবেই হয়েছে যে ওর চোখ দুটো পুরো বরবাদ হয়ে গেছে, চোখ দুটো আর কোনো কাজের না, প্লাস বাঁ পায়ের লিগামেন্টও ছিঁড়ে গেছে। খুব অসুবিধাকর। আমরা বলি যে কি ও ফটোগ্রাফি, ডক্টর বলে ওঠে যে কি বেঁচে গেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করো, বেঁচে গেছে। আর বেশি কিছু বলবো না। তারপর থেকে অর্ঘ আমাকে বলেছিল একটা চিঠি লিখবি আমার জন্য। সেই অন্ধ অবস্থায় হসপিটালে অর্ঘ একটা খুব সুন্দরভাবে একটা চিঠি লেখে। চিঠিটা ছিল হলো গিয়ে তার নতুন জীবনের কংগ্রাচুলেশনসের জন্য, নতুন যে মানুষটা আসছে তাকে কংগ্রাচুলেট করার জন্য। আমাকে দায়িত্ব দিয়েছিল। আজকে প্রায় নাই করে বহু বছর হয়ে গেল। চিঠিটা আমি কিন্তু দিয়ে উঠতে পারিনি, সেই সাহসটাই কুলায়নি আমার ভেতরে। জানি না আমি ভুল করেছি না ঠিক করেছি না, অর্ঘের এই ফিলিংসটা আমি ওর সামনে নিয়ে গিয়ে পৌঁছাতে পারছি কি পারছি না। কিন্তু আজ পর্যন্ত কিন্তু শ্রেষ্ঠা জানতে পারেনি যে কি অর্ঘের এরকম অবস্থা। অর্ঘ
আর আগের মতন ওর ওই জগৎটাকে, যে জগৎটা ও নিজে দেখতো, সেই জগৎটা আর দেখাতে পারবে না। যে জগৎটাকে ও শর্ট ফিল্মের মাধ্যমে ফুটিয়ে তুলতো, সেই জগৎটা আর লোকজনদের সামনে তুলতে পারবে না। অর্ঘ্য আর এখন ঠিকঠাক করে হাঁটতেও পারে না। দেখলি তো দুজন এসে কেরমভাবে ভর দিয়ে নিয়ে গেল। অর্ঘ্য আর হাঁটতে পারে না, বাবায় কোনো জোর নেই, খুব অবস্থা খারাপ। কিন্তু খালি প্রভুর জন্যই বেঁচে রয়েছে। এখন খালি ওর কাছে যাই, ও আমাকে খালি গানের লিরিক্সগুলো বলে দেয়, আর বাকি ড্রয়িং করা থেকে শুরু করে ফটোগ্রাফি, শর্ট ফিল্ম সবটাই মনের মাটির তলায় চাপা পড়ে গেছে। শেষ চিঠিটা আর সত্যি দিয়ে উঠতে পারলাম না। শেষ চিঠিটা সত্যি গেল না। শেষ চিঠিটা আর শেষ ঘটনাটা সত্যি শ্রেষ্ঠা জানতে পারল না। তাই জন্যই বলি কৌশিক, তোর ড্রিম এটা, এই ড্রিমটাকে বিল্ড আপ করতে থাক। ওরকম লাইনে যাস না। অনেক কিছু দেখবি, অনেক কষ্ট পাবি, কিন্তু সব কিছু এখানেই শেষ নয়। কারোর শেষটা দুঃখের হয় না। অর্ঘ্যেরও কিন্তু শেষটা দুঃখের নয়। অর্ঘ্য আজ বহু 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 এরকম যারা ডিমোটিভেট হয়ে পড়ে রয়েছে, ডিপ্রেসড হয়ে পড়ে রয়েছে, তাদেরকে ওই আঘাতময় পা আর অন্ধময় দুটো চোখ নিয়ে তাদেরকে মোটিভেট করে যাচ্ছে। অর্ঘ্যও কিন্তু আজকে একটা সাকসেসফুল পার্সন, আর আমরা তো আজও সেই ব্যান্ড 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 ব্যান্ড। সত্যি রে কৌশিক, তোদের এই জেনারেশন, স্যালুট জানাই তোদের এই জেনারেশনকে, স্যালুট জানাই। কৌশিক বলে ওঠে, তাহলে দাদা শেষ চিঠিটায় কি লেখা ছিল? বললাম না, শেষ চিঠিটায় খালি কংগ্রাচুলেশনস লেখা ছিল রে। শেষ চিঠিটা এরপর খালি যাবে আগুনের কাছে, শ্রেষ্ঠার কাছে আর যাবে না, শ্রেষ্ঠার কাছে আর যাবে না। লাভ ইউ অর্ঘ্য, তুই এরমভাবেই সবাইকে মোটিভেট করতে থাক। তোর সামনে গিয়ে দাঁড়ানোর মতন আর ক্ষমতা নেই, কারণ তুই যখন বলবি আমাকে যে কি শ্রেষ্ঠাকে তুই ওই চিঠিটা দিয়েছিস, আমি তখন বুক চিতিয়ে বলতে পারবো না যে কি আমি দিতে পারিনি। তুই ভালো থাকিস অর্ঘ্য। প্রত্যেক দিন চার্চের এই পার্কে আসবো, এসে আমি দূর থেকে তোকে দেখব, আর পুরোনো দিনের ওই চা খাওয়া, হাসি ঠাট্টা, ওইগুলোকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকবো। তুই ভালো থাকিস অর্ঘ্য, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস।